ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ফ্রি এডুকেশন। আজকের ভিডিওতে আমরা জীববৈচিত্র্য সম্পর্কে জানব। জীববৈচিত্র্য জীববৈচিত্র্য হলো কোনো বাস্তুতন্ত্রে বসবাসকারী একাধিক জীবের বৈশিষ্ট্যগত পার্থক্য। কোনো একটি অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক ভিন্নতা লক্ষ্য করা যায় তাই হলো জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোসেন, কিন্তু এডওয়ার্ড উইলসন জীববৈচিত্র্যের বিষয়টি বিশ্বব্যাপী প্রচার করেছিলেন। তাই উইলসনকে জীববৈচিত্র্যের জনক বলা হয়। পৃথিবী সৃষ্টির পর থেকে বিভিন্ন যুগে বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়েছে। প্রিক্যাম্বিয়ান উপযুগে পৃথিবীতে প্রথম এককোষী সরল জীবের উদ্ভব ঘটেছিল। মাছ ও উভয়চরের উদ্ভব ঘটে ডেভোনিয়ান উপযুগে। পৃথিবীতে প্রথম স্তন্যপায়ী ও ডায়নোসরের উদ্ভব ঘটেছিল মেসোজোয়িক উপযুগে। পাখির উদ্ভব ঘটেছিল জুরাসিক উপযুগে এবং এই যুগেই ডায়নোসরের অবলুপ্তি ঘটেছিল। ভূতাত্ত্বিক যুগবিন্যাসের অন্তিম উপযুগ তথা হোলোসিন উপযুগে পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছিল। উপাদানের ভিত্তিতে জীববৈচিত্র্যকে মোট তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক হলো জিনগত বৈচিত্র্য, দুই হলো প্রজাতিগত বৈচিত্র্য এবং তিন হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য কোনো একটি জীব প্রজাতির মধ্যে যে জিনগত ভিন্নতা লক্ষ্য করা যায় তাকে জিনগত বৈচিত্র্য বলে। যেমন উদাহরণ হিসাবে আমরা যদি কুকুরের কথা বলি, তাহলে কুকুরের মধ্যেই আমরা দেখব একাধিক টাইপ রয়েছে, যেমন জার্মান শেপার্ড, বুলডগ, ল্যাব্রাডর ইত্যাদি। এটিই হলো জিনগত বৈচিত্র্য। এই জিনগত বৈচিত্র্যই প্রতিটি প্রজাতিকে প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ায় টিকে রাখতে সাহায্য করে। একটি বাস্তুতন্ত্রে বসবাসকারী কোনো প্রজাতির জিনগত বৈচিত্র্য কমতে থাকলে সেই প্রজাতির অবলুপ্তির সম্ভাবনাও বাড়তে থাকে। প্রজাতিগত বৈচিত্র্য কোনো অঞ্চলে যত সংখ্যক উদ্ভিদ ও প্রাণী প্রজাতির উপস্থিতি লক্ষ্য করা যায় তাকে ওই অঞ্চলের প্রজাতিগত বৈচিত্র্য বলে। উদাহরণ হিসাবে নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক উদ্ভিদ ও প্রাণী প্রজাতি লক্ষ্য করা যায়। প্রজাতিগত বৈচিত্র্যের আধিক্য একটি সুস্থ ও স্থিতিশীল বাস্তুতন্ত্রের পরিচয় দেয়। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনো একটি বৃহৎ অঞ্চলে যে বিভিন্ন বাস্তুতান্ত্রিক প্রকারভেদ লক্ষ্য করা যায় তাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। উদাহরণ হিসাবে নিরক্ষীয় বনভূমির মধ্যে একাধিক বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়, যেমন পুকুর, হ্রদ, নদী, তৃণভূমি ইত্যাদি। 1972 সালে জীববিজ্ঞানী হুইটেকার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য নির্ণয় করার জন্য তিনটি সূচক চিহ্নিত করেন। এই সূচকগুলি হল আলফা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য ও বিটা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য একই গোষ্ঠীভুক্ত জীবসমূহের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে আলফা বৈচিত্র্য বলে। বিটা বৈচিত্র্য একটি হ্যাবিটাটের অন্তর্গত বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে ভিন্নতা লক্ষ্য করা যায় তাকে বিটা বৈচিত্র্য বলে। গামা বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য দিয়ে ভাগ করলে বিটা বৈচিত্র্য পাওয়া যায়। গামা বৈচিত্র্য একটি বৃহৎ অঞ্চলের অন্তর্গত বিভিন্ন হ্যাবিটেটের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে গামা বৈচিত্র্য বলে। পৃথিবী থেকে অবলুপ্ত বা লুপ্তপ্রায় জীবগুলিকে মোট তিনটি তালিকায় রাখা হয়েছে। এই তালিকাগুলি হল ব্ল্যাক ডেটা বুক, গ্রিন ডেটা বুক ও রেড ডেটা বুক। ব্ল্যাক ডেটা বুক যে তালিকায় পরিবেশের জন্য ক্ষতিকর জীব প্রজাতিগুলিকে রাখা হয় সেই তালিকাকে ব্ল্যাক ডেটা বুক বলে। গ্রিন ডেটা বুক যে তালিকায় বিপদের আশঙ্কা থেকে মুক্ত জীব প্রজাতির উল্লেখ রয়েছে তাকে গ্রিন ডেটা বুক বলে।
1987 সালে ইউক্রেনের উদ্ভিদ বিজ্ঞানীরা প্রথম এই তালিকা প্রকাশ করেছিল। রেড ডেটা বুক, আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা বিপন্ন বা লুপ্তপ্রায় জীব প্রজাতির যে তালিকা প্রকাশ করে তা রেড ডেটা বুক নামে পরিচিত। এই তালিকার অন্তর্গত জীব প্রজাতিকে 10টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই 10টি শ্রেণীর মধ্যে প্রথমটি হলো বিলুপ্ত প্রজাতি। বিলুপ্ত প্রজাতি বলতে সেই সব উদ্ভিদ বা প্রাণীগুলিকে বোঝানো হয়েছে যেগুলি প্রাকৃতিক বা মানব পরিবেশ থেকে বিলীন হয়ে গেছে। এই বিলুপ্ত প্রজাতির মধ্যে রয়েছে হার্লিকুইন ব্যাঙ, ডোডো পাখি, প্যাসেঞ্জার পায়রা ও গোলাপি মাথাযুক্ত হাঁস। দ্বিতীয়টি হলো বন্য অবস্থায় বিলুপ্ত প্রজাতি। এই প্রজাতির উদ্ভিদ ও প্রাণী প্রাকৃতিক পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে গেলেও কিছু সংখ্যক জীব মানব সংরক্ষিত পরিবেশে বর্তমান রয়েছে, যেমন কিংক্যাব। তৃতীয় প্রজাতিটি হলো চরম বিপন্ন প্রজাতি। চরম বিপন্ন বলতে যেসব জীব প্রজাতি বিগত 10 বছরে প্রায় 80% অবলুপ্ত হয়ে গেছে এবং বাকি প্রজাতির অবলুপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল, তাদের চরম বিপন্ন প্রজাতি বলে। এর মধ্যে রয়েছে রেড পান্ডা, বন্য শূকর, নীল তিমি, এশিয়াটিক সিংহ ইত্যাদি। চতুর্থ প্রজাতিটি হলো বিপন্ন প্রজাতি। বিপন্ন প্রজাতি বলতে যেসব প্রজাতি বিগত 10 বছরে 70% অবলুপ্ত হয়ে গেছে এবং যাদের পুনরুদ্ধার করার সম্ভাবনা খুব কম, তাদের বিপন্ন প্রজাতি বলে। এর মধ্যে রয়েছে চিতা, ময়ূর, বন্য গাধা, মেছো কুমির ইত্যাদি। পঞ্চমটি হলো বিপদগ্রস্ত প্রজাতি। বিপদগ্রস্ত প্রজাতি বলতে যেসব প্রজাতি বিগত 10 বছরে 50% অবলুপ্ত হয়ে গেছে এবং ভবিষ্যতে বিপন্ন প্রজাতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের বিপদগ্রস্ত প্রজাতি বলে। এই প্রজাতির মধ্যে রয়েছে চড়াই, শকুন, রডোডেন্ডন ইত্যাদি। ষষ্ঠ প্রজাতিটি হলো প্রায় বিপদগ্রস্ত প্রজাতি। মানুষের অবিবেচনাপ্রসূত কাজের কারণে যেসব প্রজাতির বিপদের আশঙ্কা রয়েছে তাদের প্রায় বিপদগ্রস্ত প্রজাতি বলে, যেমন গোসাপ, গন্ডার ইত্যাদি। অন্যান্য প্রজাতিগুলি হলো ন্যূনতম উদ্বিগ্ন প্রজাতি, স্বল্পজ্ঞাত প্রজাতি, অনির্ধারিত প্রজাতি ও বিরল প্রজাতি। বিরল প্রজাতি বলতে যেসব প্রজাতি বিপন্ন নয়, স্বাভাবিকভাবেই যাদের সংখ্যা কম, তাদের বিরল প্রজাতি বলে, যেমন ঘড়িয়াল। প্রাকৃতিক ও মানবিক কারণে প্রতিনিয়ত জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এই জীববৈচিত্র্য ধ্বংসের কারণে বাস্তুতন্ত্র ও খাদ্য শৃঙ্খলের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই এই জীববৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন। জীববৈচিত্র্য সংরক্ষণের মোট 2টি পদ্ধতি রয়েছে। এক হলো ইন সিটু সংরক্ষণ এবং 2 হলো এক্স সিটু সংরক্ষণ। ইন সিটু সংরক্ষণ: যখন কোনো বিপন্ন বা বিরল প্রজাতিকে তার বসতি এলাকার মধ্যেই সংরক্ষণ করা হয় তখন তাকে ইন সিটু সংরক্ষণ বলে। এর মধ্যে রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত ও সুরক্ষিত বনভূমি। বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কর্মসূচির অন্তর্গত যে স্থলজ বা জলজ অঞ্চলে সমগ্র বাস্তুতন্ত্র ও তার জীববৈচিত্র্য সংরক্ষণ করা হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। ভারতে মোট 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, যার মধ্যে সুন্দরবন হল পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ। অভয়ারণ্য: অভয়ারণ্য বলতে যে সংরক্ষিত অঞ্চলে বনভূমির সাথে সাথে কোনো বিশেষ প্রজাতির প্রাণীকে সংরক্ষণ করা হয় তাকে অভয়ারণ্য বলে। অভয়ারণ্যে মানুষের প্রবেশ নিষিদ্ধ রয়েছে এবং এখানকার বনজ সম্পদও সংরক্ষণ করা নিষিদ্ধ। পশ্চিমবঙ্গে মোট
15টি অভয়ারণ্য রয়েছে, যার মধ্যে বক্সা, জলদাপাড়া, গরুমারা ও চাপড়ামারি হল সবচেয়ে উল্লেখযোগ্য। জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান বলতে সেই সব অঞ্চলকে বোঝায় যার প্রাকৃতিক সৌন্দর্য সহ সব ধরনের গাছপালা ও জীবজন্তুকে তাদের নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয়। আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক হল বিশ্বের প্রাচীনতম জাতীয় উদ্যান। ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যানটি হল জিম করবেট, যা উত্তরাখণ্ডে অবস্থিত। মণিপুরের লোকটাক হ্রদে অবস্থিত কেইবুল লামজা জাতীয় উদ্যানটি ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। সংরক্ষিত বনভূমি। সংরক্ষিত বনভূমি হল একটি বৃহৎ প্রাকৃতিক ও ভৌগোলিক অঞ্চল যেখানে অতি সংকটাপন্ন, বিপন্ন ও বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকে সংরক্ষণ করা হয়। এই বনভূমিতে মানুষের অবাধে প্রবেশ নিষিদ্ধ, তবে ভ্রমণ ও শিক্ষার উদ্দেশ্যে এই বনভূমিতে প্রবেশ করা যায়। সুরক্ষিত বনভূমি। সুরক্ষিত বনভূমি হল সরকারি নজরদারির অধীনে থাকা একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল যেখানে সমৃদ্ধশালী জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। সুরক্ষিত বনভূমিতে স্থানীয় আদিবাসীদের প্রবেশে অনুমতি রয়েছে এবং এই বনভূমি থেকে তারা বনজ সম্পদও সংগ্রহ করতে পারে। জীববৈচিত্র্য সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতিটি হল এক্স সিটু সংরক্ষণ। নিজস্ব বাসস্থানের বাইরে অন্য কোনো কৃত্রিম বাসস্থানে যখন জীব প্রজাতিকে সংরক্ষণ করা হয় তখন তাকে এক্স সিটু সংরক্ষণ বলে। এক্স সিটু সংরক্ষণের মধ্যে রয়েছে উদ্ভিদ উদ্যান, চিড়িয়াখানা, জিন ব্যাংক, ইনভিট্রো সংরক্ষণ, জার্ম প্লাজম সংরক্ষণ ইত্যাদি। উদ্ভিদ উদ্যান। উদ্ভিদ উদ্যান হল একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল যেখানে বিভিন্ন বিরল ও বিপন্ন প্রজাতির উদ্ভিদকে কৃত্রিমভাবে সংরক্ষণ করা হয়। ভারতে মোট 122টি উদ্ভিদ উদ্যান রয়েছে, যার মধ্যে হাওড়ার শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন হল ভারত সহ এশিয়ার বৃহত্তম উদ্ভিদ উদ্যান। ইংল্যান্ডের রয়্যাল বোটানিক্যাল গার্ডেনটি হল বিশ্বের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন। চিড়িয়াখানা। কৃত্রিম প্রজননের মাধ্যমে যখন কোনো বৃহৎ ভৌগোলিক অঞ্চলে বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকে সংরক্ষণ করা হয় তখন তাকে চিড়িয়াখানা বলা হয়। পশ্চিমবঙ্গের আলিপুর চিড়িয়াখানা হল ভারতের বৃহত্তম চিড়িয়াখানা। জার্ম প্লাজম সংরক্ষণ। নিম্ন গুণসম্পন্ন জীবের গুণগত মান বৃদ্ধি করার জন্য যখন উন্নত জীবের প্রোটোপ্লাজমযুক্ত কোষকে সংরক্ষণ করা হয় তখন তাকে জার্ম প্লাজম সংরক্ষণ বলে। জিন ব্যাংক। জার্ম প্লাজম সংরক্ষণ প্রক্রিয়ায় উন্নত জীবের জিনগত বৈশিষ্ট্য যে স্থানে বা গৃহে সংরক্ষণ করে রাখা হয় তাকে জিন ব্যাংক বলে। ইনভিট্রো সংরক্ষণ। জার্ম প্লাজম সংরক্ষণ প্রক্রিয়ায় উন্নত উদ্ভিদের কোষ, রেণু বা বীজকে যখন অতি শীতল তরল নাইট্রোজেনে সংরক্ষণ করে রাখা হয় তখন তাকে ইনভিট্রো সংরক্ষণ বলে। এই সংরক্ষণকে ক্রায়ো সংরক্ষণও বলা হয়। জীববৈচিত্র্যের হটস্পট। জীববৈচিত্র্যের হটস্পট বলতে যে সকল প্রাকৃতিক বাসভূমিতে সর্বাধিক জীব প্রজাতি অবলুপ্ত হয়েছে এবং বর্তমানে এইসব প্রজাতিগুলি বিপন্ন অবস্থায় রয়েছে সেই সকল বাসভূমিকে জীববৈচিত্র্যের হটস্পট বলে। এই হটস্পটের প্রথম ধারণা দিয়েছিলেন নরম্যান মায়ার্স। তিনি পৃথিবীব্যাপী মোট 34টি হটস্পট চিহ্নিত করেছিলেন। বর্তমানে মোট 35টি জীববৈচিত্র্যের হটস্পট রয়েছে। ব্রাজিলের সিরাডো হল সবচেয়ে সমৃদ্ধতম হটস্পট।